নমস্কার। আজ আমি পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি রামের সুমতির দ্বিতীয় পর্ব। কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণী অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধুনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহারা দাঁড়াইবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করিয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষী চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন। বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাতও করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এটুকু জলে কি হবে রে পাগলা? তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনি গে। তাহার পর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠোনটা কাদা করিয়া রাম যখন গাছ পোঁতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড। একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন, সত্যিই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া ভোলা উঠোনে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছ, উটি, বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দের জন্য একটা দোলা টাঙিয়ে দেবো। ওলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠকঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণকলস রান্নাঘরে রাখিয়া চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক? নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকুবে না ছাই, ভালো চাষ তো উপরে ফেলে দেখে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন? বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে যত রাজ্যের কাক, চিল, শকুন বাসা করবে,
হাড়গোড় ফেলবে, নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কী জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়িতে উঠোনে অশ্বত্থ গাছ পোঁতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ওকে ছুঁতে সাহস করবে না মা। আজকে দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের ওর সেলাই করিতেছিলেন। নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে। দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে আর বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখলেন সত্যি গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাইরে ফেলিয়া দিয়ে নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া রাম সর্বাগ্যে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাইরে হইয়া আসিয়া বলিল, বলছি, এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্ত ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বললেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ বিস্ময় প্রকাশ করিয়া বললেন, তুই কী ছেলে রে? মঙ্গলবার পাঁজির নাম করতেই নেই, তুই দেখবি কি রে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে। এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটিও দাঁত পড়েনি, একটিও চুল পাকেনি। নারায়ণী বললেন, চুল না পাকাইতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিনরাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না। কিন্তু ও কেন আমাকে অমন করে বলো তো? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ ঢুকাইল। এইখানে মুখ রাখাইয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া এত বড় মিথ্যে কথা মুখে আনিবে? এই যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন,
মুখ লুকালে কী হবে বল? ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে শোয়া হচ্ছে, নিজের ছেলেটা যে এদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাইল, তার দুটো চোখ হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের ওপর টানিয়া লইয়া বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তার মুখে হাত চাপা দিয়ে বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। শেষ হলো রামের সুমতির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শীঘ্রই আসছে।